আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আতিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমাদের বিসিএস কনফারেন্সের যে অ্যাসাইনমেন্ট হয়েছিল, ৫১তম কোর্সের অ্যাসাইনমেন্ট টেস্টের যে প্রশ্নগুলো হয়েছিল ওটার সমাধান আমরা করব। এর আগে আমরা একটু লাইভটা শেয়ার করে দিই। আমিও করে দেই আগে। তো আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর অনলাইনে দেখা হলো আপনাদের সাথে। হ্যাঁ, মামুনুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনারা কেমন আছেন? তো আমরা আস্তে, আস্তে শুরু করি। একটা, একটা করে প্রশ্ন সমাধান শুরু করি। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ। তো যদি কষ্ট অনুভব না করেন তাহলে লাইভটা শেয়ার করে দিয়েন। শেয়ার করলে কি হবে? আপনার দ্বারা যদি আপনার আরেকটা ভাই উপকৃত হয়, যত জ্ঞান বিতরণ করা। হ্যাঁ, সারোয়ার হোসেন, ভালো স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শাকিল। আহ আমার পা আসলে এখনো আগের মতো ফোলা। আমি কালকে ডাক্তারের সিরিয়াল দিয়েছি, কালকে যাবো। জামান ভাই আছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম শাকিল। আহ থ্যাংক ইউ। সারোয়ার অনেকদিন পরে দেখলাম, নরসিংদী ব্রাঞ্চের ছেলে। তো আমরা শুরু করি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অ্যা তো প্রশ্ন করবেন কমেন্টে। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো ১ নম্বর প্রশ্নতে যাই। প্রথম প্রশ্নটাই ছিল বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? তো আমি আপনাদেরকে যখন ভাষাধ্বনি বর্ণের ক্লাসটা করাই, তখন কিন্তু একটা কথা খুব ভালোভাবে বারবার বোঝানোর চেষ্টা করি যে, যদি ভাষাধ্বনি বর্ণ নামক টপিক থেকে প্রশ্ন করে, তাহলে আপনি খুবই গুরুত্বের সহকারে দেখে নিবেন আসলে প্রশ্নের মধ্যে ধ্বনি চেয়েছে নাকি বর্ণ। তো কারণ ধ্বনি বললে উত্তর হয়ে যায় একরকম, বর্ণ বললে উত্তর হয়ে যায় আরেক রকম। তো বলা হচ্ছে বাংলা যে ১১ টা স্বরবর্ণ আছে, ১১ টি স্বরবর্ণের মধ্যে এমন কয়টা স্বরবর্ণ আছে যে স্বরবর্ণগুলো উচ্চারণ করলে যৌগিক স্বরজ্ঞাপক, যৌগিক মানে ২ টা একসাথে উচ্চারিত হয়। ২ টা একসাথে উচ্চারিত হলে এটা যৌগিক হয়। তো এটা আমাদের যারা ক্লাস করেছেন, ক্লাসের লেকচার থেকে আশা করি কমন পড়েছে যে ওই উচ্চারণ করতে গেলে ২ টা আসে। একটা হচ্ছে অ, আরেকটা হচ্ছে ই, ওই। এবং এই অর উচ্চারণটা পরিবর্তিত হয়ে উচ্চারণের নিয়ম মোতাবেক ওর মতো হয়ে যায়। এটা ক্লাসে আপনাদেরকে পড়িয়েছি, যারা ক্লাস করেছেন, ক্লাস থেকে আশা করি প্রমাণ পেয়েছেন। আরেকটা হচ্ছে ও।
ও উচ্চারণ করলে উচ্চারণের পাই অ যোগ উ অথবা ও যোগ উ। যখন ২ টা থাকবে তখন দ্বিতীয়টা উত্তর হিসেবে বাছাই করতে হবে। এটা আমি ক্লাসে ব্যাখ্যা দিয়েছি। তো এটা গেল বর্ণের বিষয়। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হতো দ্বি-স্বরজ্ঞাপক ধ্বনি কয়টি? তখন কিন্তু উত্তরটা হয়ে যেত ২৫ টি। তো আমি বারবার ক্লাসে এটা বুঝানোর চেষ্টা করেছি যে ধ্বনি বললে উত্তর হবে একরকম, বর্ণ বললে উত্তরটা হয়ে যেতে পারে আরেক রকম। কারণ এই টপিকের আলোচনার মূল বিষয় যে বস্তু এটা হচ্ছে ধ্বনি ও বর্ণের পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। তো পরের প্রশ্ন ছিল রাখিয়া থেকে রাইখা, রাইখা থেকে রেখে। তো ধ্বনির পরিবর্তনের ক্লাস এটা আমাদের রেগুলার ক্লাসের সাথে সাধারণত আমাদের ক্লাস লেকচারে থাকে না। এই লেকচারটা যখন আমাদের একদম ক্লাস শেষ হয়ে যাবে, আর কোনো ক্লাস থাকবে না, তখন আপনাদের জিজ্ঞেস করা হয় কিংবা আমাদের জিজ্ঞেস করা হয়, "স্যার স্টুডেন্টের আর কোনো ক্লাস লাগবে কিনা?" তখন আমরা কিংবা আপনাদের পক্ষ থেকে একটা দাবি আসে যে, "স্যার ধ্বনির পরিবর্তন।" তো ওই ধ্বনির পরিবর্তনে আমরা আপনাদেরকে পড়াবো। যে অবিশ্রুতি, অবিশ্রুতি হচ্ছে এই সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর এরকম হবে। তবে মূল শব্দের মধ্যে ২ টা প্রত্যয়ের একটা প্রত্যয় থাকে। একটা হচ্ছে ইয়া, আরেকটা হচ্ছে উয়া। তো অবিশ্রুতির মধ্যে ২ টা প্রত্যয়ের একটা প্রত্যয় থাকে, হ্যাঁ? একটা হচ্ছে ইয়া, আরেকটা হচ্ছে উয়া। ওই গাছুয়া থেকে শব্দটা হয়ে যাবে গেছু। এটা হচ্ছে অবিশ্রুতি। তো জালিয়া থেকে শব্দটা হয়ে যাবে জেলে। রাখিয়া থেকে রেখে। করিয়া থেকে করে। তো এগুলোকে আমরা অবিশ্রুতি বলি। তো এটা হচ্ছে অবিশ্রুতি যখন ধ্বনির পরিবর্তন পড়াবো, তখন এটা আপনি পাবেন। ওয়ালাইকুম আসসালাম আশিকুর। ক্ষীয়। এই এটাও যদি আপনি ১ম ক্লাসটা করে থাকেন, এই যে ২ টা প্রশ্ন দেখা যাচ্ছে ৩ এবং ৪। আচ্ছা আমি একটু বসে কথা বলি। তো ৩ এবং ৪ এই ২ টা প্রশ্ন কিন্তু আপনি ধ্বনির মানে ভাষাধ্বনি বর্ণ আমাদের ১ নম্বর লেকচার থেকে ক্লাস টেস্টে কমন পেয়েছেন। আমাদের ক্লাসগুলো যদি আপনি করেন আপনার ক্লাসরুমে বসে অন্ততপক্ষে এটা নিশ্চিত থাকেন যে ওই টপিকটার যে বেসিক তথ্যগুলো আছে আপনার মাথায় এগুলো ইনশাআল্লাহ জমা হয়ে যাবে। এবং এই টপিক থেকে প্রশ্ন করলে আশা করি আপনার ইনশাআল্লাহ কমন পড়বে। তো এই যুক্ত বর্ণ যেটা আছে, যুক্ত বর্ণটাকে আমরা বলি ক্ষীয়। এটার নাম হচ্ছে ক্ষীয়। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই ক যোগ মূর্ধন্য ষ। এবং আমি আপনাদেরকে যখন যুক্ত বর্ণ পড়িয়েছি ক্লাসে তখন বলেছিলাম যুক্ত বর্ণ ২ প্রকার। কি বর্ণ যুক্ত আকারে আছে এটা যদি দেখা মাত্র চেনা যায়, ওইটাকে বলা হবে স্বচ্ছযুক্ত বর্ণ। আর কি বর্ণ যুক্ত আকারে আছে এটা যদি দেখে না চেনা যায়, ওইটাকে বলা হয় অস্বচ্ছযুক্ত বর্ণ। তাহলে এই যে ক্ষীয় বর্ণটার মধ্যে ক এবং মূর্ধন্য ষ যুক্ত আকারে আছে এটা কিন্তু আমরা দেখে বুঝি না। এজন্য এটাকে আমরা বলি অস্বচ্ছযুক্ত বর্ণ। এটা যখন আমি আপনাদেরকে যুক্ত বর্ণ লিখিয়েছি, তখন এই বর্ণটা অবশ্যই লিখিয়েছি। ক্লাস করে থাকলে ইনশাআল্লাহ আপনি ক্লাস লেকচার উল্টালে পাবেন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? তো একটা থাপ্পড় মেরে দাঁত যখন ৩২ টা ফেলে দিয়েছিলাম, এই ৩২ টা ছিল পূর্ণমাত্রা। বাংলা ৫০ টা বর্ণের মধ্যে ৫০ টা বর্ণের মধ্যে পূর্ণমাত্রার পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে ৩২ টা।
আর ৮টি হচ্ছে অর্ধমাত্রা, ৩২ ৮ ৪০ আর বাকি ১০টি হচ্ছে মাত্রাহীন। তাহলে পূর্ণমাত্রার স্বরবর্ণ ৩২, স্বরবর্ণ নয়, স্বরবর্ণ বললে আবার পূর্ণমাত্রার স্বরবর্ণ ৬টি, অর্ধমাত্রার স্বরবর্ণ ১টি আর মাত্রাহীন স্বরবর্ণ ৪টি। মাইনাস করলে ব্যঞ্জন পেয়ে যাবেন। তাহলে আমাদেরকে এই জায়গায় বলছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ। তাহলে মোট অর্ধমাত্রার বর্ণ আছে ৮টি। যদি পূর্ণমাত্রা বলতো ৩২টি, মাত্রাহীন বললে ১০টি। পদ্ধতি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি? তো এই জায়গায় এসে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। এই যে সঠিক যে শব্দটি আছে, এই সঠিক শব্দটি ব্যাকরণগত দিক দিয়ে অপপ্রয়োগ। শুদ্ধ শব্দ হচ্ছে ঠিক। তো তারপরও যেহেতু এটা আধুনিক বাংলা অভিধানে আছে, একটা শব্দ অভিধানে থাকা মানে আপনি তার ব্যবহার করতে পারবেন, তার বৈধতা থাকা। আবার এই শব্দটা আপনি নবম দশম শ্রেণীর বই খুললে উপসর্গের অধ্যায়ে আপনি পাবেন। তবে যদি ব্যাকরণের গত দিক দিয়ে চিন্তা করেন, এই সঠিক শব্দটি নিজেই এক বেঠিক। তো আমি এক ক্লাসে একবার বলেছিলাম যে ঈমানটা সেদিনই নষ্ট হয়ে গেছে যেদিন জানতে পেরেছিলাম সঠিক নিজেই ব্যাকরণগতভাবে বেঠিক। তো এক ভাই উঠে বলল, "স্যার আমার তো ঈমান সেদিনই শেষ।" আমি জিজ্ঞেস করলাম, "কোন দিন?" সে উঠে বলে, "যেদিন জানতে পেরেছিলাম শাবানা আলমগীরের বউ না। ওইদিন থেকে আমার ঈমানটা নাই।" তো যাই হোক, সঠিক শব্দটি ব্যাকরণগতভাবে বেঠিক। একটা ব্যাংকের এক পরীক্ষায় এসেছিলেন যে নিচের কোন শব্দগুলো আমরা ব্যবহার করি কিন্তু ব্যাকরণগত দিক দিয়ে অপপ্রয়োগ। মানে শব্দটা আমরা ব্যবহার করতেছি কিন্তু এটা ব্যাকরণগত দিক দিয়ে অপপ্রয়োগ। তো অপশন ১ নম্বরে ছিল এক এ এ ১ নম্বরে ছিল একত্রিত। ২ নম্বরে ছিল সঠিক, ৩ নম্বরে ছিল উপরোক্ত, ৪ নম্বর ছিল সব। উত্তর হয়েছিল সব। আলামিন পায়ের ব্যথা, পা ব্যথাটা ওষুধ খাওয়াতে একটু কমেছে কিন্তু এখনো ফোলা আছে। আমি কালকে ইবনে সিনার ডাক্তারের সিরিয়াল নিয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ। তো পদ্ধতি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কি? আসিফ, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। অসুস্থ তারপর আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ তো আমাকে এইটুকু পরিমাণ সুস্থ রেখেছেন। আহ আসিফ মিস করেন, থ্যাংক ইউ ভাই। তো আসেন এই পদ্ধতি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদটা কি আসলে? তো আমি আপনাদেরকে সন্ধির ক্লাসে একদম শেষ নিয়মগুলোর মধ্যে শেষ নিয়মটাই পড়িয়েছিলাম এটা। যে নিয়মটা ছিল এরকম, দেখলে হয়তো আপনাদের মনে পড়বে। যে খণ্ডত্ব বা খণ্ডদ এর সাথে যদি হ থাকে, থ্যাংক ইউ। আসলে আপনারা দোয়া করেন বলেই আল্লাহ আমাকে এটুকু পরিমাণ ভালো রেখেছেন। আপনাদের দোয়ায়। দোয়া আল্লাহর অনেকের মানে দোয়ার বদলে আল্লাহ মানুষের অনেক কিছুই পরিবর্তন করে দেয়। তো ত বা দ এর সাথে যদি হ থাকে হ, এই ত বা দ এর পরিবর্তে হয়ে যাবে দ, আর এই হ এর পরিবর্তে হয়ে যাবে ধ। এবং বলেছিলাম দ এবং ধ এভাবে লিখলে এটাকে বলা হয় স্বচ্ছযুক্ত বর্ণ। আর দ এবং ধ এভাবে লিখলে এটাকে বলা হয় অস্বচ্ছযুক্ত বর্ণ। ওই যে শুরুতে বলছিলাম যুক্ত বর্ণ ২ প্রকার, স্বচ্ছ, অস্বচ্ছ। এই নিয়ম থেকে যে উদাহরণটা আ ১ম এ আমি দিয়েছিলাম সেটা ছিল উথ যোগ হার। তাহলে এ আছে খণ্ডত্ব, এ হচ্ছে হ।
তাহলে তর পরিবর্তে হয়ে গেল দ, আর হয়ের পরিবর্তে হয়ে গেল ধ, শব্দটা হয়ে গেল উদ্ধার। ঠিক পরের উদাহরণটা দিয়েছিলাম পদ যোগ হতি। তাহলে এই দর পরিবর্তে হয়ে গেল দ নিজেই, হওয়ার পরিবর্তে হয়ে গেল ধ, শব্দটা হয়ে গেল পদ্ধতি। ধন্যবাদ হুমায়ুন কবির। আরেকজন আরবিতে নাম লিখেছেন তারিফ খাদিজাতুল মীরা। ওয়ালাইকুম আসসালাম। তো আশা করি এটা বুঝতে পেরেছেন পদ্ধতি। লিখছেন পরের প্রশ্ন ছিল স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? সহজ প্রশ্ন। এটা ক্লাস থেকে কমন। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলি, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আশিক। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, আর ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে। হ্যাঁ, মাঝে মধ্যে এই অনুবর্ণ থেকে কিন্তু প্রশ্ন করে অনুবর্ণ কাকে বলে, বা ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ। আবার অনুবর্ণ ৩ ধরনের: রেফ, ফলা এবং বর্ণ সংক্ষেপ। না না না, ঠিক আছে, শিক্ষিত হবেন ইনশাল্লাহ, হবেন হবেন, সুযোগ নেই, সুযোগ নেই, শিক্ষিত হবেন। মৃন্ময়, এটা আপনাদেরকে আমি পড়িয়েছিলাম নিয়মটা। এটা নিয়মটা আমি যেটা পড়িয়েছিলাম, এই নিয়ম থেকে হয়তো আপনাদেরকে আমি উদাহরণ দিয়েছিলাম জগন্নাথ অথবা উন্নত। দিদার ভাই ওয়ালাইকুম আসসালাম। আমাদের ফার্মগেট ব্রাঞ্চের পরিচালনায় যিনি আছেন, কেমন আছেন ভাইয়া? তো নিয়মটা ছিল এরকম যে কোনো বর্গের প্রথম বর্ণের সাথে, এই বর্গের প্রথম বর্ণের সাথে যদি কোনো নাসিক্য বর্ণ থাকে, তাহলে প্রথম বর্ণের পরিবর্তে এই বর্গের নাসিক্য হবে। এটা আমি আপনাদেরকে ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ নাজির। এই নিয়মটা আমি আপনাদেরকে পড়িয়েছিলাম ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনের ২ নম্বর নিয়মে। আপনি ২ নম্বর নিয়মটা খুললে এটা পাবেন। বর্গের প্রথম বর্ণ, তার সাথে যদি কোনো নাসিক্য বর্ণ যুক্ত হয়, প্রথম বর্ণের পরিবর্তে ওই বর্গের নাসিক্য হবে, অথবা তৃতীয় বর্ণ হবে, তবে নাসিক্য দিয়ে থাকে প্রচলিত। তো দেখেন, উদাহরণ দিয়েছিলাম জগৎ যোগ নাথ। তাহলে এ হচ্ছে বর্গের প্রথম বর্ণ ত, আর এ হচ্ছে নাসিক্য। তাহলে ত বর্গের নাসিক্য বর্ণ হয়ে যাবে দন্তন্য। এজন্য এ হচ্ছে জ গ, এ ত বর্ণের নাসিক্য বর্ণ হচ্ছে দন্তন্য, আর এই নাত এসে তার সাথে যুক্ত হয়ে গেল জগন্নাথ। ঠিক তেমনি ভাবে এখন যদি বলি মৃৎ, এ হচ্ছে বর্গের প্রথম বর্ণ, তার সাথে ময়। তাহলে এ হচ্ছে বর্গের প্রথম বর্ণ, এ হচ্ছে নাসিক্য। তাহলে এই ত বর্গের নাসিক্য বর্ণ দন্তন্য হয়ে যাবে মৃন্ময়। উদাহরণ দিয়েছিলাম বাঘ যোগ ময়, বাঘ যোগ ময়। তাহলে এই এ হচ্ছে বর্গের প্রথম বর্ণ, এ হচ্ছে নাসিক্য। তাহলে এবার ক বর্গের নাসিক্য বর্ণ ছিল উ, শব্দটা হয়ে গেল বাংময়।
আশা করি বুঝতে পেরেছেন। তো মুহূর্ত, এ বানান ভুল করার কথা নয়। কারণ আমি যারা ক্লাস করেছিলেন বলেছিলাম মূর্খ কোনো গালি নয়, বানানের নিয়ম। তো সাধারণত যে জায়গায় রেফ থাকে রেফ, এই রেফ এর আগের বর্ণে দীর্ঘ হয়। মুহূর্ত বানানে রেফ এর আগে দীর্ঘ হবে। এই যে এ জায়গায় রস্যু ছিল, এটা রস্যু। না, রস্যু হবে না। রেফ এর আগে সাধারণত দীর্ঘ হয়। হনন করার ইচ্ছে এক কথা, এগুলো মুখস্থের বিষয়। এটা জিজ্ঞাংসা, এটা মুখস্থের বিষয়গুলো আর কি আলোচনা করব, এগুলো মুখস্থই থাক। শশধর, সুধাংশু, বিধু, মার্তণ্ড, এদের মধ্যে কোনটি চাঁদের প্রতিশব্দ নয়? উত্তর দেয়া আছে মার্তণ্ড। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে মার্তণ্ড শব্দের অর্থ কি? কমেন্ট করে জানান তো। মার্তণ্ড শব্দটার অর্থ কি? কমেন্টে আমাকে জানান মার্তণ্ড শব্দের অর্থ কি? দেখি। আল্লাহু আকবার। সূর্য, সূর্য। অ্যাকচুয়ালি স্যার এখানে হনন, হনন বলতে হয় মারা রে, বধ করা। মারা, বধ করা, বধ করা। নিপাতন সিদ্ধ স্বরসন্ধি মনে হচ্ছে। কোনটা? অরণ্যরোদন বাগধারাটির অর্থ কি? আচ্ছা, বাগধারা বানানটা কিন্তু ভুল আছে, হ্যাঁ? বাগধারা বানানে মার্তণ্ড শব্দের অর্থ সূর্য। যারা সূর্য বলেছেন এই যে থ্যাংক ইউ। অ যারা বলেছেন আমি শুরু থেকে নামগুলো একটু বলি। নামগুলো বললে এই যে যারা কমেন্ট করেছেন তাদের শুনতে ভালো লাগবে। তো আমরা অনেক সময় কমেন্ট করতাম যখন আমরা স্টুডেন্ট ছিলাম আপনাদের মতো। যে স্যার যদি আমাদের নামটা নেয় তাহলে আমাদের কাছে ভালো লাগবে। দেখি কারা, কারা? আমি একটু নামগুলো নেই। দেখি। তাসিনুর দেখা যাচ্ছে, এর উপরে কে আছে? শারমিন আক্তার, তানজিলা, সারোয়ার, সুপ্রিয়া, তাসিনুর, আরবি একটা নাম আছে, এটা জের জবর পেশ ছাড়া, হাদিন, আলম, মিজানুর। থ্যাংক ইউ। অনেক থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। শাকিলা খন্দকার। থ্যাংক ইউ। অরণ্য রোদন। এটা বাগধারা। ও বাগধারা বানান নিয়ে কথা বলছিলাম। বাগধারা বানানে কিন্তু গর নিচে একটা হর্স চিহ্ন থাকবে। এটা কিন্তু শুদ্ধ বানান। তো বাগধারা, অরণ্যরোদন, বাগধারার অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন, বৃথা চেষ্টা, অ্যাক্টিং, ভারপ্রাপ্ত। মুখস্থ আরমান। থ্যাংক ইউ আরমান, আপনার নামটা লিখে দেওয়ার জন্য। অ্যাক্টিং শব্দের অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। তো যেগুলো মুখস্থের বিষয় এগুলো নিয়ে আমি আসলে তেমন আর কথা বলব না। উদ্যম। উদ্যম বিশেষ্য পদ। আচ্ছা, আপনারা কি বলতে পারেন উদ্যম শব্দের অর্থটা কি? উদ্যম বলেন তো, উদ্যম শব্দের অর্থ কি? উচ্ছ, উদ্যম। হাবিব জান্নাত। আমি মনে, মনে খায়রুল জিহাদ,
ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দেখা হবে মালিবাগ ব্রাঞ্চে। আমাদের মালিবাগ ব্রাঞ্চের পরিচালনায় আছেন উনি খায়রুল জিহাদ ভাই। উদ্যম হচ্ছে উৎসাহ, হ্যাঁ? এর বিশেষণ হচ্ছে উদ্যত মানে উদ্যমশীল। গড্ডলিকা প্রবাহ এটা অন্ধ অনুকরণ। অন্ধ অনুকরণ। শুশ্রূষা খুবই চমৎকার একটি বানান। এটা পরীক্ষায় অনেকবার আসছে। এই শুশ্রূষা বানানে মূলত তালবস্যের সাথে যেটা আছে এটা হচ্ছে দীর্ঘকার। তো এই জায়গায় একটু দেখেন, রর সাথে আমরা যে কাঠটা দেই, এইরকম যে কাঠটা দেই এটাকে বলা হয় আক্রি। এটা রস্যকার, এটাকে বলা হয় আক্রি। এটা রস্যকার। আর রর সাথে যে দীর্ঘকারটা আছে, দীর্ঘকারটা আমরা এভাবে লিখি, এভাবে সেটা ঘাই। তো এই জায়গায় শুশ্রূষা বানানটা দীর্ঘকার দিয়ে আছে, দীর্ঘকারটা যে রূপটাতে আছে ওই রূপটাকে বলা হয় ঘাই। আবার ওই যে ই এর উপরে যেটা থাকে এটাকে আমরা বলি চৈতন, টিকি, উড়ানি। ওর সাথে যেটা থাকে এটাকে বলি পাগড়ি। যে নারীর স্বামী বিদেশ থাকে তাকে কি বলে? প্রসিত প্রসিতবর্তিকা, টটিনী, তরঙ্গিনী, শৈবলিনী, বিচি। ধন্যবাদ চঞ্চল, তাসিনুর, মোর্শেদ। বিচি এর মধ্যে কোনটি নদীর সমার্থক শব্দ নয়? আপনারা নিশ্চয়ই তাহলে বুঝে গেলাম যে এগুলো একটা শব্দ ছাড়া বাকি সবগুলো নদী। এই বিচি শব্দের অর্থ হচ্ছে ঢেউ। বিচি, উর্মি, ঢেউ। তো আবার এই বিচি দিয়ে একটা প্রশ্ন মনে পড়ে গেল। এক পরীক্ষায় আপনাদেরকে প্রশ্ন করেছে নিচের কোনটি ঢেউয়ের প্রতিশব্দ? খেয়াল করেন প্রশ্নের মধ্যে একটু জটিলতা দেখেন। ১ নম্বর অপশন হচ্ছে উর্মি। ২ নম্বর অপশন ছিল বিচি। আপনারা বলেন তো দেখি, এই ২ টা অপশনের মধ্যে আপনি কোন অপশনটা বাদ দিবেন? ঢেউয়ের প্রতিশব্দ। আমরা কিন্তু এমনি মুখস্থ জানি যে উর্মি অর্থ ঢেউ, বিচি এটার অর্থ ঢেউ। এখন পরীক্ষার অপশন ২ টা আছে। একটা উর্মি আর একটা বিচি। ২ টাই ছিল। হ্যাঁ, ২ টাই ছিল। আমি খুব ভালোভাবে খেয়াল করেছি। এখন আপনি কোনটা বাদ দিবেন? কোনটা ঢেউয়ের প্রতিশব্দ বলেন দেখি? বা প্রতিশব্দ নয়। নীলুফা আক্তার 1 সে বলছে উর্মি প্রতিশব্দ নয়। আচ্ছা, কেন প্রতিশব্দ নয় বলতে পারেন? উর্মি বানানে ভুল তাই বাদ। এই তো ধন্যবাদ। এই তো অনেক ধন্যবাদ। এই তো তানজিলা তন্নি অনেক শিক্ষিত। দারুণ রে। উর্মি বানানটাই ভুল। কথা আটকে আসার তো কথা না। কথা কেন আটকে যাবে? বিচি দেব? বিচি বাদ দেব কেন? উর্মি বানান ভুল। উর্মি তো ওই যে রেফ আছে, রেফের আগে সাধারণত দীর্ঘ হবে। উর্মি বানান তো দীর্ঘ দিয়ে হবে। উর্মি বানান দীর্ঘ দিয়ে হবে। তাহলে উর্মি বানানটাই তো ভুল। এই উর্মি শুদ্ধ বানান তো এটা। সালাম। হ্যাঁ, একটু হ্যাঁ, দিতে পারো। দাও। বানান ভুল। হ্যাঁ, ওই পরেরটা বাদ দিত আর মানে। এত গাধা হইছে সে। তাহলে উর্মিকে বাদ দিতে হবে। উত্তর হবে বিচি। হাত টান বাগধারা, বাগধারা গড় নিচে একটা হর্ষ চিহ্ন থাকবে।
চুরির অভ্যাস। ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? তো থ্যাংক ইউ। তো এটা প্রত্যয়ের ক্লাসে যারা প্রত্যয়ের ক্লাস করেছেন পড়েছিলাম ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তার নাম কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হবে তার নাম তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় যুক্ত পদের নাম কৃদন্ত পদ, আর তদ্ধিত প্রত্যয় সাধিত পদের নাম তদ্ধিতান্ত পদ। তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়। এগুলো বাকিগুলো পরিভাষা, আর এক কথায় প্রকাশ। উৎকর্ষতা, যারা বানানের ক্লাস অথবা প্রত্যয়ের ক্লাস করেছেন এই শব্দটা আমি লিখে দিয়েছি। বলেছিলাম বিশেষ্য পদের সাথে তা প্রত্যয় যুক্ত করা যাবে না, যুক্ত করলে বাহুল্য দুষ্ট হয়। কিন্তু বিশেষণ পদের সাথে তা প্রত্যয় যুক্ত করা যাবে, যুক্ত করলে এটা বিশেষ্য পদ হবে। আপনারা যারা ক্লাস করেছেন একটু ক্লাসে আপনারা এটা পেয়েছেন, পড়েছি আমি। তো উৎকর্ষ এটা হচ্ছে একটা বিশেষ্য পদ। উৎকর্ষ এটা হচ্ছে একটা বিশেষ্য পদ। এর বিশেষণ রূপটা হচ্ছে উৎকৃষ্ট। তাহলে উৎকর্ষ নিজেই বিশেষ্য পদ, তার সাথে যদি আপনি তা যুক্ত করেন বাহুল্য দুষ্ট হবে, প্রত্যয়জনিত ভুল হবে। কিন্তু উৎকৃষ্ট তার সাথে যদি তা যুক্ত করে উৎকৃষ্টতা বলেন তাহলে এটা বিশেষ্য পদে পরিণত হবে। তাহলে হয় বলা যাবে উৎকর্ষ, না হয় বলা যাবে উৎকৃষ্টতা, বলা যাবে অপকর্ষ, অথবা বলা যাবে অপকৃষ্টতা। ক্ষণপ্রভা, চপলা, দামিনী, বিভাবরী শব্দের মধ্যে কোনটি বিদ্যুতের সমার্থক শব্দ নয়? আচ্ছা, বিদ্যুতের সমার্থক শব্দ নয় দেয়া আছে বিভাবরী, বলতে হবে এই বিভাবরী শব্দের অর্থ কি? আমি একটু হ্যাঁ, বসে আপনাদেরকে আলোচনা করি। বলেন তো এই বিভাবরী শব্দের অর্থ কি? বলা হচ্ছে ক্ষণপ্রভা, চপলা, দামিনী ও বিভাবরী, এর মধ্যে এই বিভাবরী মানে সমার্থক শব্দ নয় বিদ্যুতের, তাহলে এই বিভাবরী শব্দের অর্থ কি? কেউ বলতে পারেন বিভাবরী শব্দের অর্থ কি? রাত্রি, 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 রাইট। হাবিবা, সারোয়ার, এগুলো আবার দেখা যাচ্ছে এক কথায় প্রকাশ চলে আসছে। তো আমি অতি দর্পে হত লঙ্কা, হ্যাঁ, বেশি অহংকার করলে অহংকারের কারণে রাবণের লঙ্কা শেষ। রাবণ, বিবাহরী রাত, কাজল রেখা, হাদিন, তাসিনুর, মুর্শেদ, থ্যাংক ইউ। চিনি সহ, আনারস ও আলমারি, আনারস, আলমারি,
এটা আনারসটা আনারস, পেয়ারা, পেঁপে এগুলো পর্তুগিজ শব্দ। এগুলো আমাদের জানা। এই পর্তুগিজ বানানটা পাঠ্য বইয়ে কিন্তু এরকম। কিন্তু অভিধানে পর্তুগিজ বানানটা এরকম। এটা কিন্তু বানানটা অভিধানে বানানটা কিন্তু এটা। দারিদ্রতা শব্দের শুদ্ধ রূপ, হ্যাঁ? দারিদ্রতা ওইটা ওই আগের মতোই, হ্যাঁ? এই দরিদ্র শব্দটি বিশেষণ, দরিদ্র। ধুর! আল্লাহ! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কালারটা একটু চেঞ্জ করি। এই দরিদ্র শব্দটি এটা বিশেষণ পদ। চলবে? জয় চক্রবর্তী পাশের দেশ থেকে বলছে। স্যার রানাঘোষ স্যার আমাদের সাথে যুক্ত আছে। স্যার আদাব। স্যার একটু অসুস্থ স্যার। পায়ের সমস্যাটা এখনো সমাধান হয়নি। তো ডাক্তার দেখাচ্ছি। আমি আবার ওই শনিবারে ইবনে সিনায় ডাক্তার দেখাবো। দোয়া করবেন স্যার। তো দরিদ্র এটা বিশেষণ পদ। এর ২ টা বিশেষ্য রূপ আছে। যদি আপনি তা যুক্ত করেন, তা যুক্ত করে আপনি বলতে পারবেন দরিদ্রতা। ওই যে একটু আগে বলছিলাম না যে উৎকৃষ্টতা, ওইটা। আবার দরিদ্র তার সাথে প্রত্যয় যুক্ত করে বা স্নেহ প্রত্যয় যুক্ত করে বলতে পারবেন দারিদ্র। এই ২ টাই বিশেষ্য পদ। ওহহো! তাহলে এই ২ টাই বিশেষ্য পদ। তাহলে হয় বলতে পারবো দারিদ্র, না হয় বলতে পারবেন দরিদ্রতা। আপনি দারিদ্রতা কখনো বলতে পারবেন না। বললে এটা বাহুল্য সুদুষ্ট হবে, অপপ্রয়োগ হয়ে যাবে। পরের প্রশ্নে যাই। একটা নিপাত নিষিদ্ধ বহুব্রী সমাসের উদাহরণ। পণ্ডিত হয়ে যিনি মূর্খ, পণ্ডিত মূর্খ। তবে এই জাতীয় শব্দগুলো সাধারণত সাধারণ কর্মধারয়ের মধ্যে পড়ে, হ্যাঁ? যে পণ্ডিত মূর্খ তো একজন ব্যক্তি বা একটা বস্তুকে বোঝালে সাধারণ কর্মধারয় হয়। কিন্তু এটা ব্যতিক্রম উদাহরণ, হ্যাঁ? পণ্ডিত মূর্খটা। ওইটা আমরা পড়েছিলাম জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। দাদা ভাই, যিনি দাদা তিনি ভাই। ওইটা। কিন্তু এটা ব্যতিক্রম। কেশরী, মৃগন্ড, পশুরাজ, কুরঙ্গ এর মধ্যে কোনটি সিংহের সমার্থক শব্দ নয়? উত্তর দেয়া আছে কুরঙ্গ। আপনাদের বলতে হবে কুরঙ্গ শব্দের অর্থ কি? কুরঙ্গ। এই কুরঙ্গ বলতে আপনি কি বুঝেন? বলেন তো কুরঙ্গ অর্থ কি দেখি? কুরঙ্গ অর্থ কি? হরিণ, হরিণ, হরিণ। আল্লাহু আকবার। হরিণ, হরিণ। আল্লাহু আকবার।
আচ্ছা, এরপর বলল লাপাত্তা। এই লাপাত্তা, লা উপসর্গটি কোন অর্থে, মানে কোন ভাষার? বাজে, আম, খাস, লা, গড়, খয়ের, এগুলো আরবি। স্যার ওর ময়ূর বলছে না, ময়ূর না ভাই, হরিণ। অ্যামেন্ডমেন্ট এর বাংলা পরিভাষা সংশোধনী। প্রত্যয় যুক্ত হলে ধাতুর আদি স্বরের যে পরিবর্তন হয়, প্রত্যয় যুক্ত হলে ধাতুর আদি স্বরের যে পরিবর্তন ঘটে তাকে কি বলে? অপশ্রুতি। হ্যাঁ, অপশ্রুতি, এটা আমি পড়েছিলাম। অপশ্রুতি বা সম্প্রসারণ, এটা প্রত্যয়ের ক্লাসে বলছিলাম যে কৈতক্ত প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির প্রথম বর্ণের ব পরিবর্তিত হয়ে রস্যু হয়ে যায়। ব্র্যাকেটে লিখিয়েছিলাম এই পরিবর্তনকে সম্প্রসারণ বলে। এই সম্প্রসারণ অপশ্রুতি একই। ওই যে বচ যুগ কৈতক্তি, বচ যুগ কৈতক্তি উক্তি, আর প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদি স্বরবর্ণের যদি পরিবর্তন হয়, স্বরবর্ণের, তখন সেটাকে বলা হয় গুণ বৃদ্ধি। এই রস্যু অথবা দীর্ঘই বৃদ্ধিজনিত কারণে হয়ে যায় ওই, রস্য অথবা দীর্ঘ বৃদ্ধিজনিত কারণে হয়ে যায় ও। তো এটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটাকে বলা হয় সম্প্রসারণ, পড়েছিলাম। আর স্বরধ্বনির এই পরিবর্তনটাকে বলা হয় গুণ ও বৃদ্ধি। আচ্ছা, লজ্জাস্কর। এই লজ্জাস্কর নিয়ে ঝামেলা হচ্ছে, এটা আমি এই নিয়মটা পড়িয়েছি আপনাদের সন্ধির স্বর প্লাস ব্যঞ্জন। একটা নিয়ম পড়িয়েছিলাম যে বর্গের প্রথম বর্ণের সাথে স্বরধ্বনি যুক্ত হলে, বর্গের প্রথম বর্ণের সাথে, বর্গের প্রথম বর্ণের সাথে, দুঃখিত না, নিয়মটা ছিল এরকম, স্বরধ্বনির সাথে ছ যুক্ত হলে ছ, এই ছয়ের পরিবর্তে হয়ে যাবে চ ছ। প্রতিযুগ ছবি, প্রতিচ্ছবি। তখন বলছিলাম যে ছ ছাড়া যদি অন্য ব্যঞ্জন থাকে স্বরধ্বনির সাথে, যেমন লজ্জা, তার সাথে আছে কর, তো অন্য ব্যঞ্জন থাকলে সরাসরি যুক্ত হয়ে যায়, শব্দটা হয়ে যায় লজ্জাকর। উদাহরণ দিয়েছিলাম প্রতিদিন, উপকূল। তো স্বরধ্বনির সাথে ছ থাকলে চ ছ হয়, আর অন্য কোনো ব্যঞ্জন থাকলে সেটা দিয়ে কোনো নিয়ম হয় না। ঐরাবত, মার্তণ্ড, বারণ, বাজি, এর মধ্যে হাতির প্রতিশব্দ নয় বাজি। আচ্ছা, ইচ্ছা এর বিশেষণ রূপ কি? আচ্ছা, এই জায়গায় একটু একটু প্রত্যয় থেকে আপনারা শিখতে পারবেন। প্রত্যয় যুক্ত করে কিন্তু একটা শব্দকে বিশেষণ বানানো যায়। একটা প্রত্যয় আছে, প্রত্যয়টার নাম হচ্ছে স্নিক অথবা ইক। স্নিক বা ইক যুক্ত হলে, স্নিক বা ইক যুক্ত হলে, স্নিক বা ইক যুক্ত হলে আদি স্বরে বৃদ্ধি হয়। আর স্নিক বা ইক যুক্ত হওয়ার পর শব্দটি পদ হিসেবে হয়ে যায় বিশেষণ।
যেমন ইতিহাস তার সাথে স্নিক বা ইক যুক্ত করে ঐতিহাসিক, ঐতিহাসিকটা বিশেষণ হয়ে গেল। ভূগোল তার সাথে ইক যুক্ত করে হয়ে যায় ভৌগোলিক। ইচ্ছা তার সাথে ইক যুক্ত হয়ে যায় ঐচ্ছিক। এগুলো বিশেষণ। কংস মামা। কংস মামার কথা তো আপনারা জানেন নিশ্চয়ই। কংস ছিল কৃষ্ণের মামা। যে কিনা কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিলেন। নিষ্ঠুর ছিলেন। নির্মমাত্মীয়। গীতাঞ্জলি। আশা করি এটা কারো ভুল হয় নাই। জ্বলিতে রসশিকার হবে। গীতাঞ্জলি। দাতা দা যোগ তার পরিবর্তে ত্রিশ লিখতে হয়। দা যোগ ত্রিচ। উপকারের অপকার করে যে। কৃতজ্ঞ দুধের মাছি সুষমের বন্ধু। সমাসবদ্ধ পদটির নাম কি? তো সমাসবদ্ধ পদের নাম সমস্ত পদ। সমস্ত পদকে ভাঙলে যেটা পাবো ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের মধ্যে অবস্থিত এক একটা পদের নাম হবে সমান পদ। মনীষা মনস যোগ ঈশা। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। বৃহস্পতি মহিরুহ বিটোপি তৃণ এর মধ্যে নিচের কোনটি বৃক্ষ বা গাছের সমার্থক শব্দ নয়? তৃণ। গবেষণা। আচ্ছা, এই রুড়ি শব্দের মধ্যে কিন্তু পড়িয়েছিলাম প্রবীণ, পাঞ্জাবি, গবেষণা, হস্তি, বাসি। এই গবেষণা মানে হচ্ছে এটাকে যদি গবেষণা শব্দটার অর্থ হচ্ছে রুড়ি শব্দের বৈশিষ্ট্য হচ্ছে এটার যে মূল অর্থ যেমন গবেষণা শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ। এটা হচ্ছে তার মূল অর্থ কিন্তু ভাঙলে অর্থ হয়ে যাবে আরেকটা। তো গবেষণার বিচ্ছেদ আমরা জানি গো মানে গরু, এষণা মানে খোঁজা। গোযোগ এষণা গবেষণা। এই গো মানে গরু, এষণা মানে খোঁজা। গবেষণার অর্থ হচ্ছে গরু খোঁজা। তো গরু খুঁজলেই তো সেটা গবেষণা নয়। ব্যাংক্রাফট দেউলিয়া। জলে চড়ে যা জলচর। আচ্ছা, সহজে বলি এক কথায় প্রকাশগুলো উপপদ আর যেটা যে সমস্ত পদের যদি পরপদটা ক্রিয়া হয় ক্রিয়া এগুলো উপপদ তৎপুরুষ সমাসে যায়। পকেট মারে যে। খেচর আকাশে চড়ে যে। পাড়া বেড়ানি পাড়া বেড়ায় যে। পা চাটে যে। সত্যবাদী সত্য কথা বলে যে। উপপদ তৎপুরুষ এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ। ভৌগোলিক ওই যে একটু আগে বলছিলাম ভৌগোলিক এই যে দেখেন এটা আসছে। এই যে ইক বা স্নিক যুক্ত হলে আদিস্বরে বৃদ্ধি হয়। একটু আগে বলছিলাম না যে আদিস্বরের যদি আদিস্বরের অ থাকে অটাকে যদি আপনি আ করে দেন এই অ থেকে যে আ করবেন এটার নাম বৃদ্ধি। রোকেয়া কেমন আছেন রে? আপনাদের ম্যাডাম। রস্যই অথবা দীর্ঘই বৃদ্ধিজনিত কারণে হয় যে ওই। রস্য অথবা দীর্ঘ বৃদ্ধিজনিত কারণে হয় যে ও। আর রি বৃদ্ধিতে হয় যে আর। তো আপনি যে অ থেকে আ করবেন, অ থেকে যে আ করবেন এই আ করাটার নামটা হয় যে বৃদ্ধি। আপনি যে হ্রস্ব দীর্ঘকে ও করবেন, এই হ্রস্ব দীর্ঘ থেকে ও হয়ে যাওয়াটাকে বলা হয় বৃদ্ধি। তাহলে দেখেন এই স্নিক যুক্ত হলে পরিবর্তনগুলো ঘটে যে আদি স্বরে ছিল দীর্ঘতা বৃদ্ধিজনিত কারণে হয়ে যায় ওকার। গোলের মতোই আছে তার সাথে ইক যুক্ত হয়ে শব্দটা ভৌগোলিক। এই ভৌগোলিক শব্দটি পদ হিসাবে বিশেষণ পদ। আমাদের ম্যাডাম নাই, আপনি তো এমনিতে ম্যাডাম না, যিনি একবার একটা লাইন শিখায় তিনিও তো শিক্ষক ম্যাডাম।
মনস্তাপ, বিসর্গ সন্ধি এগুলো পড়িয়েছি আমি। হ্যাঁ, অসুস্থ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে পূর্ণ সুস্থতা দান করেন। পাশাপাশি আমার পাশাপাশি যারা অসুস্থ আছে, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন। মনস্তাপ ওই যে পড়িয়েছিলাম যে ৩ টা স যুক্ত থাকবে। মনস্তাপ পড়াই নাই অবশ্য, পড়িয়েছিলাম মনস্কামনা। যে স যুক্ত থাকবে, পরের অংশটার অর্থ থাকবে। তখন স টাকে তুলে দিয়ে আমরা বিসর্গ দিব। মন বিসর্গ যোগ কামনা। মন বিসর্গ যোগ তাপ, মনস্তাপ। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, উনাকে এক কথায় আমরা ইতিহাসবেত্তা বলবো। বিপদাপন্ন, বিপদ কে আপন্ন, হ্যাঁ? এই কে রে দ্বিতীয় হতে পারে, কে রে চতুর্থী হতে পারে। এটা যে একটা তৎপুরুষ বলছে কোন সমাসের এটা কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। এখন তৎপুরুষের প্রকারভেদ অনুসারে এটা কোন তৎপুরুষ? মনে রাখবেন সাধারণত ভক্তি এবং দত্ত থাকলে, এই ভক্তি দত্ত থাকলে কে রে চতুর্থী। বাকি ক্ষেত্রে এগুলো দ্বিতীয়া হিসাবে আমরা গণ্য করে নিব। তো এই জায়গায় তো আর যদি বলতাম গুরু ভক্তি, গুরু কে ভক্তি, তখন এটা হয়ে যেত চতুর্থ বা চতুর্থী তৎপুরুষ। এই জায়গায় তো ভক্তি আর দত্ত নাই। তাহলে এটা হবে, যদি তৎপুরুষের প্রকারভেদ করেন তাহলে এটা হবে দ্বিতীয় তৎপুরুষ। আচ্ছা, এগুলো সব যোগ বুঝে কূপ মারা, সিভিল সোসাইটি, মুখস্থের বিষয়। আছে জলধি, পাবার, বারিন্দ্র, বারিদ। এর মধ্যে সমুদ্রের সমার্থক শব্দ নয় কোনটি? আচ্ছা, বারিদ অর্থ কি জানেন কেউ? বারিদ
দুঃখিত, আমাদের এই বৈদ্যুতিক সমস্যার কারণে আমাদের লাইভটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো আমি শেষ প্রশ্ন ছিলাম বারিদ। অনেকে উত্তর দিয়েছিল পানি। না, পানি না, পানি না। বারিদ শব্দের অর্থ হচ্ছে মেঘ। সব ছাত্রগণ বাহুল্য সুষ্ঠ, এক কাজ বারবার করা যাবে না। সব ছাত্র অথবা ছাত্রগণ পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়, মানে শব্দের অতিরিক্ত অংশ, তাদের কি বলে? লগ্নক। পড়েছি লগ্নক 4 প্রকার। শৈশবের প্রকৃতি প্রত্যয় কি? শিশু যুষ্ণ। রস্বীকার হয়ে যায় ঐকার, আর রস্যকার উঠে ব হয়ে যায়, এটা প্রত্যেক ক্লাসে পড়েছি। মানব মনুযুষ্ণ, মনুযুষ্ণ। ধাতব ধাতুযুষ্ণ। বৈষ্ণব বিষ্ণুযুষ্ণ। লাঘব লঘুযুষ্ণ। রেস্তোরাঁ ফরাসি শব্দ। রেস্তোরাঁ, গ্যারাজ। গ্রামান্তর, শেষে যদি অন্তর থাকে অথবা মাত্র থাকে, নিত্য সমাস হয়। আর অন্তরের পরিবর্তে অন্য বসে, মাত্রের পরিবর্তে কেবল বসে। দেশান্তর, অন্য দেশ। গ্রামান্তর, অন্য গ্রাম। জল মাত্র কেবল জল। দেখা মাত্র কেবল দেখা। খাওয়া মাত্র কেবল খাওয়া। দর্শন মাত্র কেবল দর্শন। সূর্য উদয় নয়, এই হয় ক্রিয়ার আগে বিশেষণ পদ হবে। এই হয় ক্রিয়ার আগে বিশেষণ পদ হবে, আর বিশেষণ পদ হয় ইত প্রত্যয় যুক্ত করলে। শব্দটা হবে উদিত। সূর্য উদিত হয়েছে। অশ্বের ডাক কেবল হয় রেশা। হর উচ্চারণ রেজেগে হবে না। পকেট মার, পকেট ইংরেজি, মার বাংলা শব্দ। প্রসূন, কুসুম, অঙ্কুর, রঞ্জন। প্রসূন, কুসুম, অঙ্কুর, রঞ্জন। এর মধ্যে কোনটি ফুলের সমার্থক শব্দ নয়? তো উত্তর দেয়া আছে অঙ্কুর। তো আপনারা নিশ্চয় জানেন অঙ্কুর শব্দের অর্থ কি? অঙ্কুর শব্দের অর্থ হচ্ছে ফুল নয়, এটা মুকুল, মুকুল। যথারীতি, রীতিকে অতিক্রম না করে অব্যয়ীভাব সমাস। আচ্ছা, সবপুরা শব্দটির গুরুচণ্ডালী দোষমুক্ত। এটা গুরুচণ্ডালী দোষ, কারণ হচ্ছে দুইটা সাধু শব্দ দেখেন আর দুইটা চলিত শব্দ দেখেন। যেটাকে সাধু ভাষায় বলি শব, চলিত ভাষায় বলি মরা। যেটাকে সাধু ভাষায় বলি দাহ, চলিত ভাষায় বলি পোড়া। তাহলে আপনি শবদাহ বললে শুদ্ধ হবে, মরদাহ বললে শুদ্ধ হবে। আপনি যদি এলোমেলো ভাবে লিখেন, উল্টা উল্টা লিখেন, সাধুর সাথে চলিত মিশ্রণ করেন, তাহলে গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়ে যাবে। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকে আমরা আকাঙ্ক্ষা বলি। আপনারা জানেন বাক্যের 3টা গুণ। একটা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা হচ্ছে একটা পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা। আরেকটা হচ্ছে আসক্তি, আসক্তি হচ্ছে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস। আরেকটা হচ্ছে যোগ্যতা, যোগ্যতা হচ্ছে বাক্যের পদসমূহের অন্তর্গত ও ভাবগত অর্থের মিলবিন্যাস। ময়ের পরে ক বর্গীয় বর্ণ থাকলে, মানে ময়ের পরে ক, খ, গ, ঘ, ঙ থাকলে ময়ের পরিবর্তে হওয়ার কথা ছিল উ। কিন্তু উ না লিখে মর পরিবর্তে আধুনিক বাংলা বানানের নিয়ম মোতাবেক ময়ের পরে ক, খ, মর নিচে একটা হর্ষ চিহ্ন থাকবে এই জায়গায়। যে ময়ের পরে ক, খ, গ, ঘ, মানে ক বর্গীয় বর্ণ যেগুলো থাকে, উ থাকলে এই মর পরিবর্তে হয়ে যাবে অনুস্বার।
এই নিয়মের জনপ্রিয় উদাহরণ, মুখস্থ উদাহরণ ছিল সোম যোগ গীত। তাহলে হচ্ছে ম, এ হচ্ছে ক বর্গীয় বর্ণ, তাহলে মর পরিবর্তে অনুসার হয়ে শব্দটা হয়ে যায় সঙ্গীত। ইস্কাপন, রৈতন, হরতন, ওলন্দাজ। গরু আকাশে ওড়ে, এটা অন্তর্গত ভাবগত অর্থের মিল নাই, তাহলে এটা যোগ্যতাবিহীন বাক্য। সৌজন্যতার জন্য অর্থের প্রয়োজন হয় না, সৌজন্যতা তো বলাই যাবে না, হয় বলা যাবে সৌজন্য অথবা সুজনতা, বলা যাবে দারিদ্র্য অথবা দরিদ্রতা, দৈন্য অথবা দীনতা। যথাযোগ্য, যথা থাকলে অব্যয়ভাব। ইদানীন্তন এর বিপরীত শব্দ তদানীন্তন। নিনন্তন, তদানীনন্তন। সিডর, সিংহলি বা শ্রীলঙ্কা শব্দ। অকারণে অশ্রুজল বিসর্জন দিও না। আচ্ছা, একটু কথা বলি অশ্রুজল নিয়ে। দেখেন, একটু আগে লাইভের মধ্যে আমি বলেছিলাম যে সঠিক শব্দটি ব্যাকরণগতভাবে বেঠিক, কিন্তু অভিধানে আছে। ঠিক এমন একটা শব্দ অশ্রুজল, অশ্রু মানেই তো চোখের জল, আবার কেন জল যুক্ত করবো, বাহুল্য দুষ্ট, এটা ব্যাকরণ বলতেছে। কিন্তু অভিধানে আপনি যদি অভিধান খুলেন, অভিধানে অশ্রুজল শব্দটা আছে। এর মানে বোঝা গেল অভিধানের শব্দ থাকলেও এই জায়গায় আসলে ব্যাকরণগতভাবে কোন ভুল এটা ধরার চেষ্টা করছেন যিনি প্রশ্ন করেছেন তিনি। তো অশ্রুজল বলা যাবে না, অশ্রু বললেই হবে, অথবা চোখের জল। মুক্তি, মুচ যুগ কৈতক্তি, এটা পড়িয়েছিলাম যে প্রথম বর্ণ যদি ব থাকে তাহলে রস্য হবে কৈতক্তি যুক্ত হলে, আর ব না থাকলে যা আছে তা। শেষ বর্ণের চ বা জ থাকলে এটা ক হয়ে যাবে, আর এই জায়গা থেকে শুধু তি এসে যুক্ত হবে, মুক্তি। ঠিক তেমনি ভাবে যদি বলি বপ যুগ কৈতক্ত, তাহলে ব থাকলে রস্য হয়ে যাবে, এটাকে সম্প্রসারণ বলে। এই পটা হয়ে যাবে ক, চ সরি চ বা জ থাকলে ক হবে, তাহলে পটা হয়ে যাবে প, প নিজেই থাকবে, কটা বাদ হয়ে শব্দটা হবে উক্ত। উত্তমর্ণ, উত্তম যুগ ঋণ, যে আপনাকে ঋণ দেয়। অধমর্ণ, অধম যুগ ঋণ, যে আপনার কাছ থেকে ঋণ নেয়। একটা হচ্ছে পাওনাদার, আর একটা হচ্ছে দেনাদার। কিন্ডার গার্ডেন জার্মান শব্দ। শহীদরা অমর, এর নেতিবাচক কি? এর নাবাচক শব্দ রূপান্তর করতে হবে। অমরের বিপরীত শব্দ হচ্ছে অমর, মানে মরে না, তাহলে মরে, মৃত্যু আছে। শহীদরা অমর, তাহলে শহীদদের মৃত্যু নেই। তিনি সস্ত্রীক, এই সস্ত্রীক বানান তো ভুল আছে, সস্ত্রীক বানান তো বফলা হবে না, শুধু স দিয়ে। বাইরে গেছেন, তাহলে সস্ত্রীক বানান ভুল ধরেছে, সস্ত্রীক। চিন্ময় শব্দের সঠিক বিপরীত শব্দ কি? মৃন্ময়। একটি বাক্যের কয়টি গুণ? ৩টি, একটু আগে বলছিলাম। চুরট তামিল, একটি বাক্যের ৩টি গুণ: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, একটু আগে আমি বলেছিলাম। চুরট তামিল শব্দ, পিজ্জা এবং মাফিয়া ইতালিয়ান। পিজ্জা এবং মাফিয়া ইতালিয়ান। বন্ধুর, অসমতল। শব্দের বিপরীত শব্দ কোনটি? মসৃণ। বর্তমান বিদ্যান নারী, বিদ্যান নারী হয় না, নারী হয় বিদুষী। বিদ্যান নারী হয় না, নারীটা হবে কি? বিদুষী। বিদুষী হচ্ছে বিদ্যাবতী নারী। হৃদ্য, আন্তরিক।
কপট। বিপরীত হচ্ছে কপট। ঊষর শব্দের বিপরীত কি? উর্বর, হ্যাঁ? সপ্তর্ষি। সপ্তর্ষি মানে ৭ জন ঋষি। তো ৭ ঋষিকে বলে ওই সপ্তর্ষি। সপ্তর্ষি বললে ঋষি প্রধান, পরপদ প্রধান, পূর্বপদ সংখ্যা। তো পরপদ প্রধান আর পূর্বপদ সংখ্যা হলে এটাকে আমরা বলি দ্বিগু। ৭ সমুদ্র, সমুদ্র প্রধান, পূর্বপদ সংখ্যা দ্বিগু। চৌরাস্তা, রাস্তার প্রধান, পূর্বপদ সংখ্যা দ্বিগু। লিচু শব্দটি চীনা শব্দ। চীন দেশের শব্দ। ক্ষীয়মান বিপরীত হচ্ছে বর্ধমান। স্বয়ং, নিজ, নিজ, নিজে, এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম, নিজেকে বোঝায়। বায়োগ্রাফি, গ্রন্থপঞ্জি, এটা এগুলো। আচ্ছা, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, সমাপিকা ক্রিয়া একটা। তাহলে যৌগিক বাক্য রূপান্তরের নিয়ম হচ্ছে এই যে অসমাপিকা ক্রিয়া আছে এটাকেও সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে আর যোজক যুক্ত করতে হবে। তাহলে তার বয়স হলেও মানে কি হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। কালি বাংলা, কলম হচ্ছে আরবি শব্দ। বই, খাতা, কলম, কিতাব এগুলো আরবি শব্দ। ম্যানিফেস্টো হচ্ছে ইশতেহার। রজু শব্দের অর্থ হচ্ছে বক্র। পাবক, কৃষাণু, অবনী, হুতাশুন, হোমাগ্নি শব্দগুলোর মধ্যে কোনটি আগুনের সমর্থক শব্দ নয়? অবনী, অবনী মানে কি? পৃথিবী, পৃথিবী। ঠিক আছে, ধন্যবাদ। অনেকক্ষণ সাথে ছিলেন। আমার জন্য দোয়া করবেন, একটু অসুস্থ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।